আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমিরুল মোমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভির পর্যালোচনায়। আমাদের বিষয় হচ্ছে ভারতকে ৭ নম্বর বিপদ সংকেত দেখালো বাংলাদেশ। দর্শক আপনারা সবাই জানেন যে ভারতের দিল্লিতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা কনফারেন্সে বক্তব্য দিয়েছেন। সেটা নিয়ে বাংলাদেশ সরকার কড়া প্রতিক্রিয়া জানিয়েছে। যদিও কদিন আগেই ভারতের বিজেপি সরকার সংসদীয় কমিটিকে জানায় যে শেখ হাসিনাকে ভারতে রাজনীতি করতে দেয়ার অনুমতি দেয়া হয়নি। কিন্তু এরপরেও এ ধরনের একটি কনফারেন্সে শেখ হাসিনাকে বক্তব্য দেওয়ার সুযোগ দিয়েছে দিল্লি। এটাকে খুবই নেতিবাচক হিসেবে দেখছে বর্তমান বাংলাদেশ সরকার। দেখুন গত ৫৫ বছরে এই ধরনের একটা প্রতিবাদ বা নিন্দা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জানানো হয়নি। সেই জন্যে অনেকে এটাকে বলছেন যে সময়োপযোগী এবং যথাযথ শব্দ প্রয়োগ করে বিবৃতি। দল মত নির্বিশেষে যারা জুলাইয়ের পক্ষে সবাই বাংলাদেশ সরকারের এই বিবৃতিকে পছন্দ করেছেন। নেটিজেনরা এটাকে স্বাগত জানাচ্ছেন যে বাংলাদেশ যে সত্যিকার অর্থেই স্বাধীন সার্বভৌম কূটনীতিতে পথ চলছে তার একটা চমৎকার উদাহরণ হচ্ছে এই বিবৃতি। তো এটা নিয়ে নানা ধরনের বিশ্লেষণ হচ্ছে। কেউ বলছেন যে এটা হচ্ছে ভারতকে কূটনীতির ভাষায় ৭ নাম্বার বিপদ সংকেত দেখানো। ইনকিলাব একটা প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে এই বিষয়ে বিস্তারিত তারা কিছু তথ্য তুলে ধরবার চেষ্টা করছে। সেখানে তারা বলছে যে কাউসার মুমিন নামে একজন বিশ্লেষক তিনি এই নিন্দাটি বিশ্লেষণ করেছেন। মানে বাংলাদেশের পক্ষ থেকে দিল্লিকে দেয়া এই বিবৃতিটি ব্যাখ্যা বিশ্লেষণ করে এটাই দেখছেন কূটনীতির ভাষায় এটা ৭ নাম্বার বিপদ সংকেত আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের জন্য। দর্শক আমি একটু দেখাতে চাই এই প্রতিবেদনের চুম্বক অংশ তুলে ধরে যে কিভাবে এটা ৭ নাম্বার বিপদ সংকেত। দর্শক এই বিবৃতিতে শব্দচয়ন যেভাবে করা হয়েছে, কিছু টার্ম ব্যবহার করা হয়েছে, কিছু তথ্য দেয়া হয়েছে, সেগুলোই আসলে কঠোরতা নির্দেশ করছে ভারতের প্রতি। তো যুক্তরাষ্ট্র প্রবাসী লেখক কাউসার মুমিন যে বিশ্লেষণটি করেছেন তার চুম্বক অংশ আমি আপনাদেরকে তুলে ধরছি যে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে শেখ হাসিনা এবং তার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও গোষ্ঠীর বিরুদ্ধে ব্যবহৃত শব্দগুলো কূটনীতির ভাষার দৃষ্টিকোণ থেকে অত্যন্ত উচ্চ মাত্রার রাজনৈতিক ও নৈতিক নিন্দা। এই ভাষা সাধারণত কূটনৈতিক আপত্তির পর্যায়ে অতিক্রম করে গুরুতর অভিযোগ, জবাবদিহিতা, সার্বভৌমত্ব এবং সম্পূর্ণ বহিরাগত হস্তক্ষেপের বিষয়কে সামনে এনেছে। প্রতিটি শব্দের কূটনৈতিক অর্থ যদি বিশ্লেষণ করা হয়, তাহলে সরাসরি অর্থ এবং রাজনৈতিক বার্তার মধ্যে পার্থক্য বিবেচনা করা প্রয়োজন। কাউসার মুমিন আরও বলছেন যে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়ালের সুবিধার্থে অর্থাৎ তিনি যেন বাংলাদেশের বিবৃতি সম্পূর্ণভাবে কম্প্রিহেন্ড করতে পারেন সেই লক্ষ্যে নিচে বাংলাদেশের বিবৃতিটির একটি কূটনৈতিক পাঠ দেওয়া হলো। আনন্দবাজার পত্রিকার জন্য এই বিবৃতি নিয়ে সংবাদের সুবিধার্থে একটি শিরোনামও ঠিক করে দিচ্ছি। ভারতকে ৭ নম্বর কূটনৈতিক বিপদ সংকেত দেখালো ঢাকা। যাই হোক, কাউসার মুমিন বলছেন যে এটা যদি আনন্দবাজার পত্রিকা প্রকাশ করে তাহলে এই ধরনের হেডলাইন হতে পারে। এটার শিরোনাম দেওয়া হচ্ছে যে বাংলাদেশ ক্ষুব্ধ। এটাই ছিল বিবৃতির শিরোনাম। বাংলাদেশ ইজ আউটরেজড। এই শব্দ ব্যবহার করে ঢাকা কূটনৈতিক অসন্তোষের মাত্রার ৯টি স্তরের মধ্যে ৭ নম্বর স্তরের একটি শক্তিশালী অভিব্যক্তি প্রকাশ করেছে। কূটনৈতিক বিবৃতিতে কোনো দেশ সাধারণত অসন্তোষ প্রকাশের ক্ষেত্রে ধাপে ধাপে ভাষার তীব্রতা বৃদ্ধি করে। দেখুন, শব্দ দিয়ে অনেক ধরনের বক্তব্য প্রকাশ করা যায়। আপনি কোন শব্দ কার জন্য ব্যবহার করবেন সেটারও কিন্তু একটা পরিমাপ আছে। তো কূটনীতির ভাষায় সেই শব্দ প্রয়োগ করে আপনার অবস্থানটি স্পষ্ট করতে পারেন যে দেশের উদ্দেশ্যে বা যার উদ্দেশ্যে আপনি দিচ্ছেন তাকে। প্রথম দিকে ব্যবহৃত হয় অপেক্ষাকৃত সংযত শব্দ যেমন উদ্বেগের সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে। নোটস উইথ কনসার্ন স্তর ১ উদ্বেগ প্রকাশ করেছে, এক্সপ্রেসেস কনসার্ন এটা বলা হয়। স্তর ২ এ বলা হয় দুঃখ প্রকাশ করেছে বা হতাশা ব্যক্ত করছি, রিগ্রেটস, ইজ ডিসঅ্যাপয়েন্টেড বাই। স্তর ৩ এ বলা হয় লেভেল ৩ যেটা দৃঢ়ভাবে আপত্তি জানাচ্ছি, স্ট্রংলি অবজেক্টস টু। স্তর ৪ এ বলা হয়। এরপর আরো কঠোর ভাষা ব্যবহার যদি করা হয় যেমন নিন্দা করেছে, কনডেমস।
স্তর 5 এটা, গভীরভাবে উদ্বিগ্ন বা বিচলিত, ডিপলি ডিস্টার্ব, ডিপলি ট্রাবলড, এটা স্তর 6। এর পরের ধাপ হিসেবে বাংলাদেশ ক্ষুব্ধ, বাংলাদেশ ইজ আউটরেজড, যেটা পররাষ্ট্র মন্ত্রণালয় ব্যবহার করেছে। এটা হচ্ছে স্তর 7 এর বার্তা, যা বাংলাদেশ গভীর উদ্বেগ, ক্ষোভ এবং গুরুতর আপত্তির নির্দেশ করছে। এর মাধ্যমে বোঝানো হচ্ছে যে বাংলাদেশ বিষয়টিকে সাধারণত মতপার্থক্য হিসেবে দেখছে না, বরং এটিকে জাতীয় মর্যাদা, স্বার্থ এবং মৌলিক নীতির সঙ্গে সম্পর্কিত গুরুতর একটি বিষয় হিসেবে দেখছে। তবে ক্ষুব্ধ শব্দটি কূটনৈতিক উত্তেজনার সর্বোচ্চ পর্যায়ের ভাষা নয়। এর পরের স্তরের আরো কঠোর ভাষা হলো স্তম্ভিত বা আতঙ্কিত, অ্যাপেলড। অ্যাপেলড এটা হরিফাইড, এটা 8ম স্তরের ভাষা এবং কোনো কর্মকাণ্ডকে অগ্রহণযোগ্য বা লঙ্ঘন, অ্যান অ্যাকসেপ্টেবল ভায়োলেশনস অথবা আগ্রাসনমূলক কর্মকাণ্ড হিসেবে বোঝানো হয়, যেটা 9 নম্বর স্তর। এই ধরনের ভাষা মানে সম্ভবত আন্তর্জাতিক আইন লঙ্ঘন, সার্বভৌমত্বের উপর আঘাত অথবা সরাসরি সংঘাতের মতো গুরুত্বপূর্ণ অভিযোগকে বা গুরুতর অভিযোগকে নির্দেশ করে। তাই বাংলাদেশ ক্ষুব্ধ বলার মাধ্যমে ঢাকা ভারতের প্রতি একটি 7 স্তরের কূটনৈতিক সতর্কবার্তা দিয়েছে, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্যে। প্রিয় দর্শক, এই যে বিবৃতিটি বাংলাদেশ দিয়েছে শেখ হাসিনার বক্তব্যের পর, সেখানে বাংলাদেশের জাতীয় আকাঙ্ক্ষার সাথে মিল রেখে শেখ হাসিনাকে পলাতক দণ্ডিত গণহত্যাকারী এবং পলাতক দণ্ডিত গণহত্যার অপরাধী বা গণহত্যাকারী হিসেবে উল্লেখ করা হয়েছে। এটা কিন্তু সরাসরি উল্লেখ করা, বলা হয়নি যে গণহত্যার অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত, বলা হয়েছে গণহত্যাকারী, মৃত্যুদণ্ডপ্রাপ্ত, সরাসরি এখানে ব্যবহার করা হয়েছে। কূটনৈতিক ভাষার তীব্রতার স্কেলে এটি স্তর 8 থেকে 9 স্তর এর কাছাকাছি অবস্থান করে, কারণ এটি একজন রাজনৈতিক ব্যক্তির বৈধতা ও নৈতিক অবস্থানকে সরাসরি চ্যালেঞ্জ করছে। মাফিয়া এন্টারপ্রাইজ এই শব্দটিও কিন্তু ব্যবহার করা হয়েছে, এটা ভয়াবহ শব্দ। কদিন আগে ডাক্তার জাহেদুর রহমান, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, তিনি বলেছিলেন যে শেখ হাসিনা ফ্যাসিস্ট শুধু নন বা ফ্যাসিস্ট নন, তিনি হচ্ছেন মাফিয়া। মাফিয়া এন্টারপ্রাইজ, হাসিনা এবং তার অপরাধী সহযোগী গোষ্ঠী, সামগ্রিকভাবে শুধু হাসিনা নয়, হাসিনার যে পরিষদবর্গ আছে সেটাকে এন্টারপ্রাইজ বা একটা গোষ্ঠী বা একটা সংঘবদ্ধ চক্রের সঙ্গে এই শব্দ চয়নের মাধ্যমে তুলে ধরা হচ্ছে। এবং এখানে দেখুন, ক্রিমিনাল কোহর্ট বলতে সাধারণত এমন একটি সহযোগী গোষ্ঠী বোঝায় যারা কোনো অভিযোগ অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত বলে বিবেচিত হয়। একইভাবে সে তার সাঙ্গপাঙ্গ শব্দটি আরো আক্রমণাত্মক অর্থ বহন করে। এখানে যে ইংরেজিতে বিবৃতিটি দেয়া হয়েছে সেখানে বলা হয়েছে শি অ্যান্ড হার হেঞ্চম্যান, মানে সে এবং তার সাঙ্গপাঙ্গরা, মানে তার অপরাধী গোষ্ঠী। হেঞ্চম্যান শব্দটি সাধারণত এমন অনুগত সহযোগী বোঝায় যারা কোনো শক্তিশালী ব্যক্তির নির্দেশ বাস্তবায়ন করে এবং এর মধ্যে নেতিবাচক অর্থ থাকে। তো প্রিয় দর্শক, এই বক্তব্যের মধ্যে মানে এই প্রতিবাদ লিপির মধ্যে সার্বভৌমত্বের অবমাননা বলা হয়েছে শেখ হাসিনার বক্তব্য দেয়াকে, এ ফ্রেন্ড টু সভরেন্টি, এখানে সার্বভৌমত্বের প্রতি অবমাননা। এর অর্থ হচ্ছে বাংলাদেশ মনে করছে তার অভ্যন্তরীণ বিষয় এবং বিচারিক বিষয়ে যথাযথ সম্মান দেখায়নি দিল্লি। এই শব্দগুচ্ছ সরাসরি একটি রাষ্ট্রের স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের অধিকারের প্রতি চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। একইভাবে বিষাক্ত বিদ্বেষপূর্ণ আক্রমণাত্মক ভাষা, ভেনোমাস ভিট্রিয়ল, এটিও ব্যবহার করা হয়েছে, বিষাক্ত আক্রমণাত্মক ভাষা। এটি বক্তব্যটি অত্যন্ত শত্রুভাবাপন্ন, বিদ্বেষপূর্ণ এবং উত্তেজনামূলক, গুরুতর অপমান, জাতীয় মর্যাদার উপর আঘাতের অনুভূতি প্রকাশ করে আর জঘন্য চেষ্টা হিসেবে বিবেচনা করা হয়। দেখুন, রণধীর জয়সওয়াল তিনি কি বলেছেন, আজকেও একটা প্রেস ব্রিফিং করেছেন তিনি সেই প্রেস ব্রিফিং এ সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়েছেন। সাংবাদিক জিজ্ঞেস করেছেন যে বাংলাদেশ ক্ষুব্ধ হয়েছে শেখ হাসিনা বক্তব্য দেয়াতে। তো তখন সেই পুরনো কাসুন্দি তিনি বাজিয়েছেন। কিরকম? যে তিনি বলেছেন যে শেখ হাসিনার এই বক্তব্যের সঙ্গে ভারত একমত নয় বা ভারতের কোনো সমর্থন নেই। এটি একটি বেসরকারি সংস্থার অনুষ্ঠানে তিনি বক্তব্য দিয়েছেন, এখানে আমাদের কোনো হাত নেই। দেখুন, নিজের অবস্থান এখনো পরিষ্কার করল না ভারত। রণধীর জয়সওয়াল যদি অনুমতি না দিতেন শেখ হাসিনাকে, তাহলে এই ধরনের বেসরকারি একটি প্রতিষ্ঠানের কনফারেন্সে কি শেখ হাসিনা ভাষণ দিতে পারতেন? অবশ্যই না। বাংলাদেশে বসে কোনো বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে যদি সেভেন সিস্টার্সকে বিচ্ছিন্ন করার সেমিনার করা হয়, তাহলে তার দায় কি ঢাকার উপরে বর্তায় না? ঢাকা কি তখন বলবে যে এটি বেসরকারি প্রতিষ্ঠান করেছে, আমরা করিনি? কিন্তু অনুমতিটা কে দিল? কে উস্কানি দিল? কে বাংলাদেশের বিরুদ্ধে অন্তর্ঘাতমূলক প্রচারণার সুযোগ করে দিল? দিল্লি, রণধীর জয়সওয়াল।
নরেন্দ্র মোদী, অজিত দোভাল, এস জয়শঙ্কর। তো তাহলে এটা আর লুকোচুরির কি আছে? এটা তো প্রকাশ করার মধ্য দিয়ে বরং দ্বিমুখী আচরণ বা মুনাফিকি আচরণ প্রকাশিত হচ্ছে। এটা তো স্পষ্ট হয়ে গেছে। সুতরাং ভারতকে অবশ্যই চোখ খুলে চিন্তা করা দরকার। ভারত মনে যা ভাবছে সেটাই প্রকাশ করুক। হ্যাঁ, আমরা শেখ হাসিনাকে ধারণ করি, তাকে বক্তব্য প্রকাশ করতে দিচ্ছি। বাংলাদেশের জনগণের অভিপ্রায় আমরা মানছি না। এটা বললেই হয়ে যায়। দর্শক ভালো থাকবেন। শুভেচ্ছা নিরন্তর।